ডারউইনবাদের মধ্যে তুলনা, নব্য ডারউইনবাদ এবং সংক্ষেপে হুগো দ্য ভ্রিসের মিউটেশন মতবাদের বর্ণনা। আজকে লেকচার 9। সহায়ক গ্রন্থাবলী পূর্বের মতোই কে এম আওরঙ্গজেব স্যারের বই, এ কে এম আল আব্দুল্লাহ, মোহাম্মদ ফিরোজুর রহমান, নূর মোহাম্মদ সিদ্দিক, আর উইকিপিডিয়া, দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া থেকে আমরা বিভিন্ন জিনিস সংগ্রহ করেছি। তোমরা প্রথমে ডারউইনবাদের সমালোচনায় যাই বা ক্রিটিসিজম বা লিমিটেশনসে যাই। ডারউইনবাদ, যাকে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বলা হয়, আমরা গত ক্লাসটাতে এই বিষয়ে আলোচনা করেছি। প্রাকৃতিক নির্বাচন বলতে বোঝায় প্রকৃতি যোগ্যতমের ঊর্ধ্বতনের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি করে। জীবন সংগ্রামে সেই সমস্ত জীবকুল টিকে থাকতে সক্ষম হবে যাদের যোগ্যতা আছে, এবং এই যোগ্যতাই বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে সঞ্চারিত বা ড্রিফটিং হয়ে নতুন প্রজাতি সৃষ্টিতে সাহায্য করবে। এটি হচ্ছে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনবাদের মূল কথা। প্রাকৃতিক নির্বাচনে ওই সকল প্রকরণগুলোই নির্বাচিত হবে যাদের মধ্যে নির্বাচনে জয়ী হওয়ার মতো উপযুক্ত গুণের সমাবেশ ঘটেছে, এবং ওই উপযুক্ত গুণগুলো সেই প্রকরণের সন্তান সন্ততিতে সঞ্চারিত হবে। কাজেই কয়েক জেনারেশন পরের বংশধরদের কতিপয় জীব তাদের পূর্বপুরুষ হতে বিভিন্ন বৈশিষ্ট্যে ভিন্নতর হবে এবং নতুন প্রজাতিতে পরিণত হবে। পাশে আমরা একটা স্লাইড দেখিয়েছি। এটি একটি কার্নিভোরাস ডগ ফ্যামিলির অ্যানসেস্টর বা পূর্বপুরুষ। সেখান থেকে ডগের তিনটি প্রজাতি সৃষ্টি হয়েছে। বুলডগ, ছোট লোম বিশিষ্ট এবং মুখের গঠনটাও বেশ বড় এবং নিচের চোয়ালটি বেশ শক্ত, এরকম একটি কুকুর যার বুলডগ। একটি হচ্ছে কলি, এটা স্কটল্যান্ডের লোমশ কুকুর। আরেকটি হচ্ছে দেখতে পাচ্ছ ছোট পা বিশিষ্ট ডাচসান্ড কুকুর, ছোট পা কিন্তু লম্বাকৃতির একটি কুকুর। সবগুলো কুকুরের অ্যানসেস্টর বা পূর্বপুরুষ থেকে দেখো এই যে ভ্যারাইটিস চলে আসছে, ভ্যারিয়েশন হচ্ছে, পরিবৃত্তি হচ্ছে, নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে। এই নতুন প্রজাতির সৃষ্টি হওয়াটাই বলতেছে যে পূর্বপুরুষ হতে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিন্নতর হবে এবং নতুন প্রজাতিতে পরিণত হবে। এটি হচ্ছে ডারউইনবাদের বা প্রাকৃতিক নির্বাচন মতবাদের মূল কথা। ডারউইনবাদটাকে আমরা সেদিনও আলোচনা করেছিলাম গত ক্লাসে। 6 পয়েন্টস। ওভার প্রোডাকশন তোমরা জানো, অর্থাৎ প্রজননের বা বংশবৃদ্ধির উচ্চ হার, কম্পিটিশন, সংগ্রাম, প্রতিযোগিতা, প্রতিনিয়ত প্রজাতির সাথে পরিবেশের, প্রজাতির নিজেদের অন্তঃপ্রজাতি বা ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন কিংবা আন্তঃপ্রজাতিক কম্পিটিশন, ভেরিয়েশন, পরিবর্তন বা পরিবৃত্তি, একটি প্রজাতির সাথে আরেকটা প্রজাতির যে পার্থক্য, কিংবা একটি প্রজাতির তার নিজের অন্য প্রজাতির সাথে, মানে একই রকমের অন্য প্রজাতির সাথে, অন্য ইন্ডিভিডুয়ালের সাথে তার যে গঠনগত কার্যগত যে পার্থক্য, ইট ইজ দ্য ভেরিয়েশন। অ্যাডাপ্টেশন অর্থাৎ প্রতিনিয়ত তার অভিযোজন, ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন, স্পেসিয়েশন, নতুন প্রজাতির সৃষ্টি। ডারউইনের থিওরিটাকে বা থিওরামটাকে ভাবে 6টি পয়েন্টের মাধ্যমে আমরা আলোচনা করেছি। জাস্ট এটা তোমাদেরকে জানানোর জন্যই, রিক্যাপ করার জন্যই। বিংশ শতাব্দীর শুরুর দিকে জিনতত্ত্বের পুনরাবিষ্কার ও মিউটেশন মতবাদের যথার্থ ব্যাখ্যার কারণে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বা ন্যাচারাল সিলেকশন থিওরি দুর্বল হয়ে পড়ে। ফলে এই যে ক্রিটিসিজমটা শুরু হয়ে যায়, তার ভিতরে হার্শ ক্রিটিসিজম মানে কঠোর যে সমালোচনাটা আসে, সেটা এরকম যে ডারউইন রোট ডাউন হিজ আইডিয়াস অ্যাবাউট ইভলিউশন অ্যান্ড ন্যাচারাল সিলেকশন ইন 1844। অর্থাৎ 1844 সালে তিনি তার ধারণা সম্বন্ধে, বিবর্তন সম্বন্ধে তার ধারণা এবং প্রাকৃতিক নির্বাচন এই তত্ত্ব উনি লিপিবদ্ধ করেন। কিন্তু he did not try to publish his work until 1858, অর্থাৎ 1858 সাল পর্যন্ত তিনি তার এই চিন্তাধারা প্রকাশ করেননি বা প্রকাশিত করেননি, অর্থাৎ 14 বছরের একটি ব্যবধান। The theory of evolution goes against religious beliefs, অর্থাৎ ধর্মীয় বিশ্বাসের সাথে এটা যায় না, ধর্মীয় বিশ্বাসের বিপরীতে তার এই ন্যাচারাল সিলেকশন।
and was not accepted by the public in general, এবং সাধারণ মানুষের কাছে এটি গ্রহণযোগ্য হয়নি, সমাদৃত হয়নি। এটি হচ্ছে হার্শ ক্রিটিসিজম। ডারউইনবাদের দুর্বল বা অযৌক্তিক দিক বা তার লিমিটেশনস। ডারউইন পরিবৃত্তি বা ভ্যারিয়েশন, একটু আগে আমরা ভ্যারিয়েশন নিয়ে বলছি যে একটা সাথে একটা যে পরিবর্তন বা চেঞ্জ কে বিবর্তনের প্রধান উপকরণ বলে গণ্য করেছেন, কিন্তু পরিবৃত্তি কিভাবে সংগঠিত হয় তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে তিনি অক্ষম ছিলেন। যেমন উনি টর্টয়েজ, তোমরা দেখতে পাচ্ছ টর্টয়েজ, এটা হচ্ছে সেই গ্যালাপাগোস আইল্যান্ডের টর্টয়েজ, যাদের নেকের অর্থাৎ এক একটা দ্বীপে এক এক ধরনের লম্বা গলা বিশিষ্ট উনি কচ্ছপ পেয়েছিলেন, যাদের নেকের দৈর্ঘ্যের মানে পার্থক্য ছিল। তো ডারউইন নিউ দ্যাট ফুড ওয়াজ এ লিমিটেড রিসোর্স, অর্থাৎ খাদ্য একটি প্রধান অপর্যাপ্ত সম্পদ ফর টর্টয়েজ, and that they needed to compete for food to survive, বেঁচে থাকার জন্য অর্থাৎ খাদ্যের যেহেতু প্রয়োজন, এই খাদ্যের জন্য তাদের নিজেদের ভিতরে প্রতিযোগিতা করতে হয়। ফলে এই প্রতিযোগিতার কারণে as the tortoise spread to the other various islands, বিভিন্ন তোমরা জানো 19টি আইল্যান্ড আমরা দেখেছি, গ্যালাপাগোস আইল্যান্ডে 19টি ছোট ছোট দ্বীপ আছে। তো এই বিভিন্ন আইল্যান্ডে তারা ছড়িয়ে পড়ে। some were born with random variations in neck length, র্যান্ডম ভেরিয়েশনস মানে হচ্ছে এলোমেলো তাদের পরিবৃত্তির সৃষ্টি হয়। কোথায়? ইন নেক লেংথ, অর্থাৎ গলার যে বা নেকের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের মধ্যে পরিবর্তন হয়। এই পরিবর্তন হওয়ার কারণটা হচ্ছে তারা বিভিন্ন দ্বীপে যায়, বিভিন্ন ধরনের খাদ্যের উপরে অ্যাডাপ্টেড হয়ে যায়, এই কারণে তাদের ভিতরে এই ভেরিয়েশনটা সৃষ্টি হয়। এই ভেরিয়েশনটা তিনি ঠিকই বলেছেন প্রধান উপকরণ, কিন্তু কিভাবে সংগঠিত হয় এই ব্যাপারে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরিবৃত্তি কতটুকু উপযুক্ত হলে জীব বেঁচে থাকবে আর কতটুকু অনুপযুক্ত হলে বিনষ্ট হবে সে সম্বন্ধেও তিনি আলোকপাত করেননি। ডারউইন তার মতবাদে দৈহিক কোষ ও জনন কোষ, আমরা যেটা আজকে বলতেছি সোমাটিক সেল এবং জার্ম সেল, পরিবৃত্তির মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করতে পারেন নাই। বংশ পরম্পরায় পরিবৃত্তির সঞ্চারণ সম্বন্ধে ডারউইনের ধারণা ছিল ভ্রান্ত। সে যুগে জিন সম্পর্কে কোনো ধারণা ছিল না, জিন ভিত্তিক বিবর্তনের কারণ তিনি অনুধাবন করতে পারেন নাই, এই কারণে তার মতবাদ ত্রুটিপূর্ণ রয়ে গেছে। অর্থাৎ জিন সম্পর্কে তিনি ধারণা পাননি, এটি একটি কারণ, যেহেতু মেন্ডেলের সূত্র তখন আবিষ্কৃত হয়নি। তো এই কারণে তার এই পরিবৃত্তি বা ভ্যারিয়েশন সম্বন্ধে উনি সুস্পষ্ট ধারণা দিতে পারেননি, এবং কিভাবে এটা ট্রান্সফার হচ্ছে, ড্রিফটিং হচ্ছে, পরবর্তী প্রজন্মে আসছে, এই ব্যাপারে উনি সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। ডারউইন ক্ষুদ্র ও ধারাবাহিক পরিবর্তনকে বিবর্তনের জন্য দায়ী করেছেন, অর্থাৎ পরিবর্তনটা হচ্ছে ক্ষুদ্র এবং এটা ধারাবাহিক, অর্থাৎ গ্র্যাজুয়ালি, ক্রমিক। কিন্তু ক্ষুদ্র পরিবর্তন বিবর্তনের জন্য দায়ী হলে ভূতত্ত্ববিদগণের মতে পৃথিবীর যাবতীয় জীবের বিবর্তনকালীন বয়স পৃথিবীর বয়স অপেক্ষা বেশি হবে, অর্থাৎ পৃথিবীর থেকেও জীবের বয়স বেশি হয়ে যাবে, যেটা একেবারে অবাস্তব। যেমন আওয়ার প্ল্যানেট ইজ রাফলি 4.6 বিলিয়ন ইয়ার্স ওল্ড, কিন্তু ডারউইনের কথা যদি আমরা মেনে নেই ক্ষুদ্র এবং ধারাবাহিক পরিবর্তন, তাহলে জীবের বয়স তার থেকে বেশি হবে। কিন্তু মূলত জীবের বয়স আর্থস ফার্স্ট লাইফ ফর্মস অ্যাপিয়ার্ড 3.5 বিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ প্রথম জীবের অস্তিত্ব আসছে এখন থেকে 3.5 বিলিয়ন বছর আগে। তোমরা দেখতে পাচ্ছ এখানে হিউম্যানস বিগ্যান টু ইভলভ 1.4 মিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ মানুষের উৎপত্তি হচ্ছে 14 লক্ষ বছর বা 1.4 মিলিয়ন বছর আগে। তাহলে ডারউইন যে বলছেন ক্ষুদ্র এবং ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে বিবর্তন সংঘটিত হচ্ছে, সেটা পৃথিবীর বয়সকেও ছাপিয়ে যাচ্ছে, অর্থাৎ পৃথিবীর বয়সের থেকেও জীবের বয়স বেশি হচ্ছে, যেটা অবাস্তব বা একেবারে অসম্ভব। ডারউইন প্রাকৃতিক নির্বাচনে সক্রিয় অঙ্গের উন্নয়ন ও বিশিষ্টতা অর্জনের ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গানের উপস্থিতির ব্যাখ্যা দিতে উনি অক্ষম। এখানে আমরা বেশ কিছু ভেস্টিজিয়াল অঙ্গ দেখতে পাচ্ছি হিউম্যান বডিতে, যেমন এটা হচ্ছে নিকটিটিং মেমব্রেন, চোখের কোনায় যে একটি পর্দা আছে, এটা থার্ড মোলার বা উইজডম বা আক্কেল দাঁত আমরা বলছি, একবারে তৃতীয় মোলার, একবারে পিছনের দাঁতটি, পিছনের পেছন দাঁতটি। এটা হচ্ছে বুকের লোম, এটা পুরুষের
স্তনগ্রন্থি, এগুলো হচ্ছে 6 প্যাকস, আমরা যেগুলো বলি সেগমেন্টাল মাসেল অন অ্যাবডোমেন, যে হচ্ছে কান নাড়ানোর যে পেশি। এরপরে এটা কর্ডাল ভার্টিব্রে অর্থাৎ পুচ্ছ অঞ্চলের যে কশেরুকা, ককটিক্স। এরপরে আমরা এটা সবচেয়ে ভালো জানি অ্যাপেন্ডিক্স। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান, যেগুলো আমাদের পূর্বপুরুষ বা জীবের পূর্বপুরুষের ক্ষেত্রে সক্রিয়দের অর্থাৎ উত্তরসূরিদের মোড অফ লাইফ চেঞ্জ হওয়ার কারণে, অর্থাৎ তাদের তোমার হচ্ছে জীবন আচরণে পরিবর্তন হওয়ার কারণে এই সমস্ত অঙ্গের বা এই সমস্ত সক্রিয় অঙ্গগুলো আস্তে আস্তে নিষ্ক্রিয় অঙ্গ বা ফাংশনলেস হয়ে পড়েছে। অ্যাসারশন বা বিবৃতি হচ্ছে এরকম, ভেস্টিজিয়াল অর্গানস আর জেনারেলি গ্রেটলি রিডিউসড, অর্থাৎ অনেক বেশি ক্ষয়িষ্ণু হয়ে যায়, অ্যান্ড ফাংশনলেস, এবং অকার্যকর হয়ে পড়ে। এর কারণ হচ্ছে দিস অর্গানস আর ফুললি ডেভেলপড অ্যান্ড ফাংশনাল ইন দ্য অ্যানসেস্ট্রাল ফর্মস, অর্থাৎ পূর্বপুরুষদের ক্ষেত্রে এগুলো খুব উন্নত ছিল এবং সক্রিয় ছিল, বাট আর গ্র্যাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ারিং ডিউ টু চেঞ্জ ইন দ্য মোড অফ লাইফ অফ দেয়ার ডিসেন্ডেন্টস, অর্থাৎ তাদের উত্তরসূরিদের, তাদের বংশধরদের মোড অফ লাইফ অর্থাৎ তাদের জীবনের আচরণে বা জীবনের পরিবর্তন হওয়ার কারণে তাদের এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ারিং, অদৃশ্য হচ্ছে, ডিসফাংশন হয়ে যাচ্ছে। তো নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি সম্বন্ধে ডারউইন সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। 1868 সালে ডারউইন একটি থিওরি দেন, তার নাম হচ্ছে থিওরি অফ প্যানজেনেসিস, এটি উপস্থাপন করেন। এটা হচ্ছে থিওরি অফ প্যানজেনেসিস। এখানে শরীরের সমস্ত অঙ্গ বা সমস্ত কোষ প্যানজিন বা গ্যামিউল নামক এক ধরনের বস্তুকণা উৎপন্ন করবে। এই দেখতে পাচ্ছ তোমরা এখানে এরকম তীর চিহ্ন দেওয়া আছে। এই বস্তুকণাগুলো তার রিপ্রোডাক্টিভ অর্গান বা তার জনন অঙ্গে যাবে। এটা মেল, এটি ফিমেল, তাদের রিপ্রোডাক্টিভ অর্গানে যাবে। রিপ্রোডাক্টিভ অর্গানে এই সমস্ত প্যানজিন বা এই সমস্ত জেনেটিক বস্তুকণা যাবে রিপ্রোডাক্টিভ অর্গানে। রিপ্রোডাক্টিভ অর্গান থেকে স্পার্ম এবং ওভাবের মাধ্যমে এগুলো জাইগোট ফর্ম করবে এবং এখান থেকে পরবর্তী বংশধারা সৃষ্টি হবে। অর্থাৎ এই প্যানজিন নামক বস্তুকণা তার দেহের বিভিন্ন অংশ থেকে, বিভিন্ন কোষ থেকে, বিভিন্ন অঙ্গ থেকে প্রথমে রিপ্রোডাক্টিভ অর্গানে আসবে এবং রিপ্রোডাক্টিভ অর্গান থেকে পরবর্তীতে স্পার্ম এবং ওভাম হয়ে অর্থাৎ জনন কোষ হয়ে জাইগোট যখন জনন কোষগুলো মিলিত হবে জাইগোট ফর্ম করবে। জাইগোট থেকে পরবর্তীতে অফস্প্রিং আসবে, এই অফস্প্রিং এর ট্রান্সফার হবে। এটি ছিল তার থিওরি অফ প্যানজেনেসিস। তো থিওরি অফ প্যানজেনেসিস এর আমরা যদি এভাবে আরো দেখি বিষয়টা, যে এই তত্ত্ব অনুসারে জীবদেহের সকল অংশ বা অঙ্গ, এমনকি সম্ভবত সব কোষ জীবনভর জেমিউল বা প্যানজিন নামক বস্তুকণা উৎপন্ন করে। এই কণাগুলো রক্তস্রোতে বাহিত হয়ে জনন গ্রন্থিতে অর্থাৎ শুক্রাশয় কিংবা ডিম্বাশয়ে পৌঁছায়, যেখানে এরা ক্রমাগত জড়ো হয়ে শুক্রাণু বা ডিম্বাণু উৎপন্ন করে। অর্থাৎ প্রতিটি পরিপক্ক গ্যামেট বা জনন কোষে প্রত্যেক অঙ্গ থেকে উৎপন্ন প্যানজিন থাকে, যা জাইগোট সৃষ্টির মাধ্যমে পরবর্তী প্রজন্মে যায়। সুতরাং কোন জীবের জীবনকালে কোনো অঙ্গের পরিবর্তন হলে, ভালো করে খেয়াল করবা, কোনো অঙ্গের যদি পরিবর্তন হয় তার প্রভাব প্যানজিনের মাধ্যমে সঞ্চারিত হবে। এটা ডারউইনের কথা। এভাবে প্রতিবেশগত পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ তার যদি দেহকোষে কোনো পরিবর্তন হয়, এই পরিবর্তন প্যানজিনের মাধ্যমে সঞ্চারিত হবে। এভাবে প্রতিবেশগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়ে রূপান্তরিত অঙ্গের যা পর্যায়ক্রমে রূপান্তরিত প্যানজিন তৈরির ভিতর দিয়ে পরবর্তী প্রজন্মে পরিবর্তন আনে। এটা ডারউইনের থিওরি অফ প্যানজেনেসিসের মূল কথা। এই তত্ত্বটি মূলত ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের বংশসরণকেই সমর্থন করে। ডারউইন এই তত্ত্বের সাথে আরেকটি কথা জুড়ে দেন। তিনি মনে করতেন বংশধারা নিয়ন্ত্রক দ্রব্য তরল, এগুলো পিতামাতার থেকে জাইগোটে এসে মিশ্রিত হয় এবং লঘু হয়ে যায়, ডাইলিউট হয়ে যায়। ডারউইনের এই মতবাদকে বংশগতির মিশ্রণ তত্ত্ব বা ব্লেন্ডিং থিওরি অফ ইনহেরিটেন্সও বলা হয়। কিন্তু মেন্ডেলবাদ প্রমাণ করে বংশধারা নিয়ন্ত্রক দ্রব্য কণাবৎ অর্থাৎ পার্টিকুলেট, কখনো ডাইলুটেড নয় এবং এরা কখনো মিশ্রিত হয় না, একীভূত হয় না, একের মিশে যায় না, বরঞ্চ বংশ পরম্পরায় লঘু হয় না। তাহলে ডারউইনের দুইটি থিওরি আমরা দেখতে পাচ্ছি, থিওরি অফ প্যানজেনেসিস এবং ব্লেন্ডিং থিওরি অফ ইনহেরিটেন্স। এই দুইটি পরবর্তীতে
মানে ভুল প্রমাণিত হলো। বুঝতে পারছো এতটুকু? থিওরি অফ প্যানজেনেসিস এবং ব্লেন্ডিং থিওরি অফ ইনহেরিটেন্স। আসিফ? স্যার, বংশধারা নিয়ন্ত্রক দ্রব্য বলতে কি বোঝায়? জেনেটিক ম্যাটেরিয়াল, জিন, জেনেটিক ম্যাটেরিয়াল, জিন, এগুলাই যেন ডিএনএ আমরা জানি, এই বংশতি নিয়ন্ত্রক যার মাধ্যমে আমরা আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল গুলো মানে আমাদের যে প্রতিটা জীবের যে বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, এগুলো হচ্ছে মানে জেনারেলি বলা যেতে পারে জিন। ঠিক আছে? এগুলো মেন্ডেল বলছেন যেগুলো কণাবদ বা পার্টিকুলেট, তোমরা মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মাধ্যমে এগুলো জানো, যেটা পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে। তো ডারউইনের এই প্যানজেনেসিস থিওরি এবং ব্লেন্ডিং থিওরি, এই দুটি পরবর্তীতে ভুল প্রমাণিত হলো। ডারউইন যৌন নির্বাচন সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। ডারউইনের যৌন নির্বাচন, যে জাতিতে পুরুষ বেশি সেখানে এর প্রয়োগ হতে পারে মাত্র। প্রাকৃতিক নির্বাচন নতুন বৈচিত্র্যের দিক নির্দেশ করে, তবে প্রজাতি সৃষ্টিতে শুধুমাত্র প্রাকৃতিক নির্বাচন যে কাজ করে সেটা ঠিক নয়, এটা অসম্পূর্ণ। বিবর্তনের সাপেক্ষে পরিবেশের সাথে জীবের অভ্যন্তরীণ যে অভিযোজন হয় সেটি ডারউইন উপলব্ধি করতে পারেননি বা উপেক্ষা করেছেন। ডারউইনের মতবাদ যোগ্যতমের ঊর্ধ্বতন অর্থাৎ সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট ব্যাখ্যা করতে পারে, কিন্তু আগমনের ঊর্ধ্বতন বা অ্যারাইভাল অব দ্য ফিটেস্ট এটি ব্যাখ্যা করতে পারে না। জলজ প্রাণী থেকে কিভাবে ভূচর বা টেরেস্ট্রিয়াল প্রাণীর সৃষ্টি হলো, এই ব্যাপারে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না তার মতবাদে। জীবের বংশবৃদ্ধির হার কম হলেও কিংবা পরিমিত খাদ্য বাসস্থান থাকা সত্ত্বেও পরিবেশের সাথে জীবন সংগ্রাম দেখা দিতে পারে এবং এর ফলে ওই জীবের বিলুপ্তিও ঘটতে পারে। প্রাকৃতিক নির্বাচন একমুখী, যার ফলে প্রজাতি হয় বিশেষায়িত অর্থাৎ স্পেশালাইজড নতুবা বিলুপ্ত। জীবের স্বতঃস্ফূর্ত সক্রিয়তা বা অভ্যন্তরীণ উত্তেজনা, প্রবৃত্তি, প্রেষণা ইত্যাদির অবদান সম্পর্কে যথাযথ ব্যাখ্যা ডারউইনবাদে পাওয়া যায় না। যেহেতু বিবর্তনের সঠিক ধারা ও প্রক্রিয়া ডারউইনবাদে ব্যাখ্যা করা হয় নাই, তাই বিংশ শতাব্দীর বহু জীববিজ্ঞানী ডারউইনবাদ পরিত্যক্ত বা বাতিল ঘোষণা করেন। তাহলে বিবর্তনের সঠিক ধারা ও প্রক্রিয়া ডারউইনবাদে এক্সপ্লেইনড হয়নি, এই কারণে অনেক বিজ্ঞানী তাকে পরিত্যক্ত বা বাতিল ঘোষণা করেন। কিন্তু আমরা প্রথমেই বলে নিচ্ছি বা বলে আসছি যে ডারউইন কিন্তু আধুনিক বিবর্তনবাদের জনক। তিনি বিবর্তন সম্বন্ধে মানুষের মধ্যে বা বিজ্ঞানীর ভিতরে বেশ ব্যাপক সাড়া ফেলেছেন, সাড়া দিয়েছেন এবং বিবর্তন সম্বন্ধে মানুষের আগ্রহ তৈরি করেছেন। তো এতটুকু পর্যন্তই হচ্ছে ডারউইনবাদের সমালোচনা বা লিমিটেশনস আমরা বলতে পারি, বা ক্রিটিসিজমস বলতে পারি। আমরা এরপরে ডারউইনবাদ এবং ল্যামার্কবাদের মধ্যে পার্থক্যে যাব। ল্যামার্কবাদ এবং ডারউইনবাদ যে দুটোই তোমাদেরকে আমি গত আগের ক্লাস দুটিতে বলেছি। প্রবক্তা তোমরা জানো, জা ব্যাপটিস্ট দা ল্যামার্ক, আর এটি হচ্ছে চার্লস রবার্ট ডারউইন। ল্যামার্কবাদ 1809 খ্রিস্টাব্দে ফিলোসফি জুওলজিক গ্রন্থে প্রকাশিত হয়, আর ডারউইনবাদ অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন 1859 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরিচিতি: ল্যামার্কবাদ অর্জিত গুণের উত্তরাধিকার বা ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স নামে পরিচিত, আর ডারউইনবাদ থিওরি অফ ন্যাচারাল সিলেকশন নামেও মতবাদ পরিচিত। মূল বিষয়: ল্যামার্কবাদের ক্ষেত্রে ব্যবহার ও অব্যবহারের মাধ্যমে অর্জিত এক প্রজন্মের ভৌত বৈশিষ্ট্য পরবর্তী বংশধরে সঞ্চারিত হবে। ডারউইনবাদের মূল বক্তব্য হচ্ছে প্রকৃতি যোগ্যতমের ঊর্ধ্বতনের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি করে। জীবন সংগ্রামে সেই সমস্ত জীবগুলো টিকে থাকতে সক্ষম হবে যাদের যোগ্যতা আছে, এবং এই যোগ্যতাই বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়ে নতুন প্রজাতি সৃষ্টিতে সাহায্য করবে। ল্যামার্কবাদের প্রধান বৈশিষ্ট্য: ক্রমাগত বৃদ্ধির প্রবণতা, প্রয়োজনে নতুন অঙ্গের সৃষ্টি, ব্যবহৃত অঙ্গের বৃদ্ধি ও অব্যবহৃত অঙ্গের অবলুপ্তি এবং অর্জিত গুণের উত্তরাধিকার। ডারউইনবাদের প্রধান প্রধান বৈশিষ্ট্য: জীবন ধারণের জন্য সংগ্রাম, যোগ্যতমের ঊর্ধ্বতন, প্রাকৃতিক নির্বাচন, অপ্রতিরোধ্য ধারাবাহিক পরিবর্তন ও নতুন প্রজাতির সৃষ্টি এ মতবাদের প্রধান বৈশিষ্ট্য। পরিবর্তনে জীবের প্রচেষ্টা: ল্যামার্কবাদের ক্ষেত্রে জীবদেহের পরিবর্তনের জন্য জীবের নিজের প্রচেষ্টা মুখ্য ভূমিকা পালন করে।
ডারউইনবাদ বলছে স্বতঃস্ফূর্তভাবে জীবদেহে পরিবর্তন সূচিত হয়, এক্ষেত্রে জীবের কোনো প্রচেষ্টা বা ভূমিকা থাকে না। অঙ্গ প্রত্যঙ্গের উৎপত্তি, ল্যামার্কবাদ বলছে অঙ্গ প্রত্যঙ্গের জন্য আকাঙ্ক্ষা এবং কর্মের ইচ্ছা হতেই অঙ্গের উৎপত্তি ঘটে। ডারউইনবাদ বলছে অঙ্গ প্রত্যঙ্গ উদ্ভবের পরেই কার্য সম্পাদনের প্রশ্ন ওঠে। পরিবর্তন ও পরিবৃত্তি সৃষ্টি, ল্যামার্কবাদে জীবের ইচ্ছা ও অঙ্গের ব্যবহারের উপর পরিবর্তন ও বর্ধন নির্ভরশীল, আর ডারউইনবাদে জীবন সংগ্রামে জয়ী জীবে অবিচ্ছিন্ন ও ধীর গতিতে পরিবর্তনের মাধ্যমে পরিবৃত্তি বা ভ্যারিয়েশনের সৃষ্টি হয়। প্রাকৃতিক পরিবৃত্তি ল্যামার্কবাদ অস্বীকৃত বা অস্বীকৃতি, ল্যামার্কবাদের ক্ষেত্রে আমরা এটা পাইনি, আর ডারউইনবাদ এটা স্বীকৃত। প্রতিষ্ঠা পদ্ধতি, ল্যামার্কবাদ বিজ্ঞান ভিত্তিক কার্য পদ্ধতি অনুযায়ী প্রতিষ্ঠিত হয়নি, অন্যদিকে ডারউইনবাদ বৈজ্ঞানিক কার্য পদ্ধতি অনুযায়ী এ মতবাদ প্রতিষ্ঠিত। গ্রহণযোগ্যতা, ল্যামার্কবাদ অনেক ক্ষেত্রেই পরিত্যক্ত, ডারউইনবাদ অনেক জীববিজ্ঞানী কর্তৃক স্বীকৃত। আমরা এখানে 11টি পয়েন্ট দিয়েছি, আরো পয়েন্ট হতে হতো, তোমরা এগুলোর মধ্যে উল্লেখযোগ্য গুলো, বিশেষ করে এটার মূল বক্তব্য, প্রধান প্রধান বৈশিষ্ট্য, পরিবর্তনের প্রচেষ্টা, পরিবর্তন ও পরিবৃত্তি, কোন বইয়ে প্রকাশিত হয়, প্রবক্তাকে, এই বিষয়গুলো একটু ভালো করে দেখবে। তা আমরা ডারউইনবাদের সমালোচনা পড়লাম, ডারউইনবাদ এবং ল্যামার্কবাদের ভিতরে তুলনা করলাম। এরপরে আমরা নব্য ডারউইনবাদ বা নিও ডারউইনিজমে যাব। নিও ডারউইনিজম বা নব্য ডারউইনবাদ বলতে সাধারণভাবে বোঝায় চার্লস ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদের সাথে গ্রেগর জোহান মেন্ডেলের জিন তত্ত্ব মতবাদের বিভিন্ন উপাদানের একীভবন। এটা জেনারেল স্পিকিং, জেনারেল কথা, অর্থাৎ জেনেটিক্স এর সাথে ন্যাচারাল সিলেকশনের একটা মিল করণ, একীভবন করণ। এটা প্রধানত বিবর্তন মতবাদ, যা 1895 সালের ডারউইন এবং অগাস্ট ভাইজম্যানের বিবর্তন মতবাদের সম্মিলন, বা 1942 সালের আধুনিক সংশ্লেষ তত্ত্ব বা সিনথেটিক থিওরি। মূলত ডারউইন মেন্ডেল মতবাদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে কোনো আধুনিক বিবর্তনিক মতবাদই হলো নব্য ডারউইনবাদ বা নিও ডারউইনিজম। মূলত আমরা অগাস্ট ভাইজম্যান এবং ডারউইনের বিবর্তন মতবাদকে একীভবন বা তোমার হচ্ছে নবমূল্যায়ন করাটাই হচ্ছে নিও ডারউইনিজম বা নব্য ডারউইনবাদ বলতে সাধারণভাবে বুঝে থাকবো। এখানে স্লাইডে যাকে দেখতে পাচ্ছ, জর্জ জন রোমানেস এফআরএস, ইনি একজন কানাডিয়ান বিজ্ঞানী। ইনি প্রথম নিও ডারউইনিজম শব্দটি প্রবর্তন করেন 1895 খ্রিস্টাব্দে। 1895 খ্রিস্টাব্দে কানাডিয়ান বিজ্ঞানী জর্জ জন রোমানেস সর্বপ্রথম ব্যবহার করেন। রোমানেস কর্তৃক উদ্ভাবিত নিও ডারউইনিজম শব্দটি অগাস্ট ভাইজম্যানের জার্ম প্লাজম মতবাদের উপাধি মাত্র। 1859 সালে প্রকাশিত বিবর্তন সম্পর্কিত ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ বিবর্তনে নির্বাচন পদ্ধতির বা সিলেকশন বিষয়টি উন্মোচন করে, কিন্তু জীবের বিভিন্ন বৈশিষ্ট্যের সঞ্চারণ অর্থাৎ ড্রিফটিং, অফস্প্রিং এ কিভাবে আসবে, অ্যানসেস্টর থেকে ডিসেন্ডেন্টে কিভাবে আসবে, অর্থাৎ পিতামাতা থেকে কিভাবে সন্তান সন্ততিতে আসবে, এই বিষয়টি আলোকপাত করে না। কিন্তু সঞ্চারণ বিষয়ে ল্যামার্কের মতবাদ এখনো বেশ জনপ্রিয়। অগাস্ট ভাইজম্যান ও এ আর ওয়ালেস অর্জিত গুণের উত্তরাধিকার সম্বন্ধে ল্যামার্কের ধারণাকে বাতিল করে দিলেও ডারউইন তা গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে তার লেখায় আরো ব্যাপকভাবে তুলে ধরেছিলেন। ভাইজম্যানের জার্ম প্লাজম মতবাদের মাধ্যমে ল্যামার্কবাদ পুরোপুরি বাতিল হয়ে যায়। আমরা এখানে অগাস্ট ভাইজম্যানের স্লাইড দেখতে পাচ্ছি, হু প্রপোজড দ্য জার্ম প্লাজম থিওরি। জার্ম প্লাজম থিওরি, এই মতবাদ উনি প্রবর্তন করেন ইন দ্য 19th সেঞ্চুরি, 19বিংশ শতাব্দীর দিকে, বিফোর দ্য ফাউন্ডেশন অফ মডার্ন জেনেটিক্স, অর্থাৎ আধুনিক বংশগতি বিদ্যার যে ভিত্তি তার পূর্বেই ইনি এই জার্ম প্লাজম মতবাদ প্রবর্তন করেন। জার্ম প্লাজম মতবাদের মূলত জেনেটিক ইনফরমেশন ক্যানট পাস ফ্রম সোমা টু জার্ম প্লাজম, অর্থাৎ এই জেনেটিক ইনফরমেশন অর্থাৎ বংশগতীয় বৈশিষ্ট্য, বংশগতীয় ধারা কখনোই সোমাটিও প্লাজম, দ্যাট মিনস দেহকোষের থেকে, দেহকোষের ভিতরে যে সোমাটিক সেল বা সোমাটো প্লাজম আছে সেখান থেকে কখনোই জার্ম প্লাজমে যাবে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিরেকশন দেওয়া আছে। জার্ম প্লাজম, যেটা জনন কোষের ভিতরে জার্ম প্লাজম থাকে, সেই জার্ম প্লাজম থেকেই সোমাটো প্লাজমে যাবে।
কখনোই সোমাটিক সেল থেকে সোমাটোপ্লাজমের জেনেটিক ইনফরমেশন জার্ম প্লাজমে আসবে না। ফলে দেহকোষে যে কোনো পরিবর্তনই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত এই পরিবর্তনটা জার্ম প্লাজমে আসবে না, ততক্ষণ পর্যন্ত অফস্প্রিং এ বা পরবর্তী বংশধরে কোনো বৈশিষ্ট্যগত পরিবর্তন আসবে না। এই বিষয়টি অর্থাৎ জেনেটিক ইনফরমেশন ক্যান নট পাস ফ্রম সোমা টু জার্ম প্লাজম অ্যান্ড অন টু দ্য নেক্সট জেনারেশন। দিস ইজ রেফার্ড টু অ্যাজ ওয়াইজম্যান ব্যারিয়ার। এই যে সোমাটোপ্লাজম থেকে কোনো ইনফরমেশন, জেনেটিক ইনফরমেশন জার্ম প্লাজমে আসবে না, এই ধরনের ব্যারিয়ারটাকে, বাধাটাকে বলা হচ্ছে ওয়াইজম্যান ব্যারিয়ার। অর্থাৎ যা কিছু জেনেটিক ইনফরমেশন, যা কিছু বৈশিষ্ট্য পরবর্তী বংশধারায় জার্ম প্লাজমের মাধ্যমেই সঞ্চারিত হবে, ড্রিফটিং হবে, স্থানান্তরিত হবে, ট্রান্সফার হবে। অগাস্ট ভাইসম্যান ও তার অনুগামীগণ কর্তৃক ডারউইনবাদের নবমূল্যায়নকে নব্য ডারউইনবাদ বলা হয়। জার্মান জীববিজ্ঞানী, ইনি একজন জার্মান। অগাস্ট ভাইসম্যান 1892 সালে তার গ্রন্থ ডাস কিম প্লাজমা এনি থিওরি ডার ভেরারবাং, এটা হচ্ছে জার্মান শব্দ, ইংরেজি হচ্ছে দা জার্ম প্লাজম এ থিওরি অফ ইনহেরিটেন্স, জার্ম প্লাজম সোমাটোপ্লাজম তত্ত্ব উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে জীবদেহে অবস্থিত জনন কোষে থাকে জার্ম প্লাজম, আর দেহের অবশিষ্ট কোষ এ থাকে সোমাটিক সেলে থাকে সোমাটোপ্লাজম। পরিবেশের প্রভাবে সোমাটোপ্লাজমে কোনো পরিবর্তন ঘটলেও জার্ম প্লাজমে পরিবর্তন নাও ঘটতে পারে। তাই কেবলমাত্র সোমাটোপ্লাজমে সংঘটিত পরিবর্তন বংশগতি লাভে সমর্থ হয় না। এর উদাহরণ হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্ম ইঁদুর ছানার লেজ কেটে কোনো ছানার লেজের দৈর্ঘ্য কমতে বা বাড়তে দেখেননি। অর্থাৎ তিনি একটা জেনারেশনের ইঁদুরের লেজ কাটছেন, তাদের মধ্যে বংশধর তৈরি করেছেন, পরবর্তী বংশধর আসছে, সেই বংশধরের মধ্যে ইঁদুরের লেজের কোনো পার্থক্য নেই। পূর্বের বাবা মার যেমন লেজের দৈর্ঘ্য ছিল, তারও তেমন লেজের দৈর্ঘ্য। তার মানে লেজটা একটি হচ্ছে সোমাটিক সেলের তার পরিবর্তন। লেজ কেটে দিলাম, সোমাটিক সেলে পরিবর্তন আসলো। সোমাটিক সেলের পরিবর্তনটা যতক্ষণ পর্যন্ত না জনন কোষে বা জার্ম সেলে যাবে, ততক্ষণ পর্যন্ত তার ভিতরে কোনো পরিবর্তন আসবে না। বিষয়টা হচ্ছে জার্ম সেলে পরিবর্তন হলে, দ্যাট মিনস জার্ম প্লাজমে যদি পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাই পরবর্তী অফস্প্রিং এ আসবে। এটি হচ্ছে অগাস্ট ভাইসম্যানের জার্ম প্লাজম মতবাদের মূল কথা। বোঝা গেছে বিষয়টা? সুতরাং পরিবেশের সব প্রত্যক্ষ প্রভাবই, এই যে আমি লেজ কেটে দিলাম, এটা একটা পরিবেশের প্রত্যক্ষ প্রভাব। এই প্রভাবক বিবর্তনের শর্ত হতে পারে না। বিবর্তনে পরিবেশের পরোক্ষ প্রভাব কাজ করে অভিযোজন ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে। এখানে নির্বাচন হয় জার্ম প্লাজমের স্তরে। ডারউইন মনে করতেন প্রাকৃতিক নির্বাচন হয় স্বতন্ত্র জীবে, ইন্ডিভিডুয়াল, অর্থাৎ প্রতিটা প্রজাতির একক জীবে, কিন্তু এখানে জানা গেছে এটা ঘটে পপুলেশন পর্যায়ে। ডারউইন মনে করতেন কেবলমাত্র প্রাকৃতিক নির্বাচনের ফলে অভিযোজনের সূত্রপাত ঘটে, কিন্তু নব্য ডারউইনবাদের মতে অভিযোজনের একাধিক কারণ আছে, তার ভিতরে একটি হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। সিমসন তার মিনিং অফ ইভলিউশন গ্রন্থে উল্লেখ করেছেন যে নব্য ডারউইনবাদ এবং সংশ্লেষ তত্ত্বকে এক বলে মনে করলে ভুল করা হবে। পক্ষান্তরে নব্য ডারউইনবাদকে ডারউইনবাদের মার্জিত রূপ একথা মনে করার কারণ নেই। নব্য ডারউইনবাদীদের মধ্যে ভাইসম্যান ছাড়াও টি.এস. হাক্সলে, হারবার্ট স্পেন্সার, বি.এস. জর্ডান, আশা গ্রে এবং আর্নেস্ট হেকেল উল্লেখযোগ্য। তাহলে আমরা এখন পর্যন্ত তিনটি বিষয় পড়লাম: ডারউইনবাদের সমালোচনা, ল্যামার্কবাদ, ডারউইনবাদ এবং নব্য ডারউইনবাদ। আমরা এরপরে পড়ব মিউটেশন মতবাদ। তোমরা এই স্লাইডে যাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন হুগো দা ভ্রিস। ইনি একজন ডাচ বোটানিস্ট, উদ্ভিদ বিজ্ঞানী। ইনি এই প্রথম এই মিউটেশন কথাটা আসছে মিউট্রা, যার অর্থ হচ্ছে চেঞ্জ, এই বিষয়টি উপলব্ধি করেন। তিনি অ্যাকচুয়ালি ইভিনিং প্রিমরোজ নামক এক ধরনের উদ্ভিদ নিয়ে এবং উদ্ভিদের ভিতরে সংকরায়ন ঘটান এবং প্রায় 50,000
প্রজাতি বা চারা উৎপন্ন করেন, এবং তাদের ভিতরে সিমিলারিটিজ এবং ডিসিমিলারিটিজ উনি দেখতে পান, এবং এই মিউটেশন মতবাদ উনি প্রবর্তন করেন, যাকে মানে প্রথম দিককার একজন জেনেটিসিস্ট বা একজন বংশগতিবিদ হিসেবেও বলা যায়। তার বিখ্যাত গ্রন্থ দ্য মিউটেশন থিওরি, এই মিউটেশন থিওরিতে এই মিউটেশন মতবাদটি প্রকাশিত হয়। হুগো মেরি দ্য ভ্রিস ওয়াজ এ ডাচ botanist and one of the first geneticists. He is known chiefly for suggesting the concept of genes. অর্থাৎ জিন সম্বন্ধে প্রথম দিকের ধারণা তার মাধ্যমে প্রকাশিত হয়। রিডিসকভারিং দ্য লজ অফ হেরিডিটারি, অর্থাৎ ওই যে ডারউইন মেন্ডেলের যে বংশগতিবিদ্যার সূত্র উনি রিডিসকভারিং করেন বা রিডিসকভারিং ক্ষেত্রে সহায়তা করেন। while apparently unaware of গ্রেগর জোহান মেন্ডেল ওয়ার্ক, যেটা মানুষের কাছে গ্রেগর জন মেন্ডেলের কাছে মানে এই কাজটি মানুষের কাছে অজ্ঞাত ছিল। ফর ইন্ট্রোডিউসিং দ্য টার্ম মিউটেশন, মিউটেশন শব্দটি উনি ইন্ট্রোডিউস করেন, সূচনা করেন, প্রবর্তন করেন। অ্যান্ড ফর ডেভেলপিং এ মিউটেশন থিওরি অফ এভলিউশন ইন 2 ভলিউম পাবলিকেশন, দ্য মিউটেশন থিওরি 1900 থেকে 1903। অর্থাৎ এই মিউটেশন থিওরি এই গ্রন্থে 2 ভলিউমের এই গ্রন্থে উনি তার মিউটেশন মতবাদটি প্রবর্তন করেন। তার জন্ম 16 ফেব্রুয়ারি 1848 হারলেম, নেদারল্যান্ড, এবং মৃত্যু 21 মে 1935 লুনটেরেন, নেদারল্যান্ড। এখানে আমরা ইভিনিং প্রিমরোজ দেখতে পাচ্ছি, যার বৈজ্ঞানিক নাম ওয়াইনোথেরা ল্যামার্কিয়ানা। দ্য ভ্রিস 1886 খ্রিস্টাব্দে ইভিনিং প্রিমরোজ গাছের বীজ ও শিকড় হতে প্রায় 50,000 চারা গাছ উৎপন্ন করেন, এবং লক্ষ্য করেন এদের মধ্যে কতগুলো বেশ নতুন ধরনের, যাদের পাতায়, ফুল ও ফলে নতুন আঙ্গিক লক্ষণ প্রকাশ পেয়েছে। এসব নতুন বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে স্থায়ী আঙ্গিক লক্ষণে পরিণত হয়েছে। তাই মূল উদ্ভিদ হতে, অর্থাৎ এই যে ওয়াইনোথেরা ল্যামার্কিয়ানা, এটা হচ্ছে মূল উদ্ভিদ, এই মূল উদ্ভিদ হতে মিউটেশন, দ্যাট মিনস ল্যাটিন মিউট্রা, তোমাদেরকে যেটা বললাম, টু চেঞ্জ, মিউটেশনের ফলে নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে। তিনি এদের প্রজাতি ভিত্তিক নাম দিলেন ওয়াইনোথেরা ব্রেভিস্টাইলিস এবং ওয়াইনোথেরা লেভিফোলিয়া। তাহলে মিউটেশনের মাধ্যমে এই যে নতুন আঙ্গিক বৈশিষ্ট্যের জীব সৃষ্টি হলো, উনি এদেরকে বলছেন মিউট্যান্ট জীব। তাহলে এই যে মূল বৈশিষ্ট্য বা মূল উদ্ভিদটা ছিল ওয়াইনোথেরা ল্যামার্কিয়ানা, এখান থেকে আঙ্গিক বৈশিষ্ট্য, পরিবর্তিত আঙ্গিক বৈশিষ্ট্যের যে জীব আসলো, এরকম 2টি জীবের, মিউট্যান্ট জীবের উনি নাম দিলেন ওয়াইনোথেরা ব্রেভিস্টাইলিস ও ওয়াইনোথেরা লেভিফোলিয়া। এভাবে ভ্রিসের প্রজাতি সৃষ্টির মিউটেশন তত্ত্ব 1901 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি হচ্ছে তার বই, দি মিউটেশন থিওরি, ভলিউম 1। এরকম আরেকটি বই আছে, ভলিউম 2। হুগো দ্য ভ্রিস শান্তর পরিবৃত্তি, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন, হঠাৎ করে পরিবর্তন, জার্কিং পরিবর্তন, লাফিয়ে পরিবর্তন, আকস্মিক পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন যে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ডারউইন যে বলছেন যে ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি প্রজাতির উৎপত্তি, এটা ঘটে না, বরং মিউটেশন নামক বড় ধরনের আকস্মিক পরিবর্তন বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে নতুন প্রজাতির উদ্ভব ঘটায়। যেমন এটি হচ্ছে ডারউইনের গ্র্যাজুয়ালিজম বা ধীরে ধীরে, ক্রমিক ভাবে, এবং একটি প্রজাতি পরবর্তী যে প্রজাতি সৃষ্টি হচ্ছে তার ভিতরে এই ইন্টারমিডিয়েট দশা আছে, মধ্যবর্তী দশা আছে। কিন্তু নিচেরটা দেখো, জাম্পিং বা জার্কিং, এর ফলে মধ্যবর্তী কোনো দশা নাই। ঠিক আছে, এই যে পরিবর্তন, এটি হচ্ছে মিউটেশন। অর্থাৎ একটি প্রজাতি থেকে লাফিয়ে আকস্মিকভাবে আরেকটি প্রজাতির সৃষ্টি হবে, পরিবর্তন হয়ে প্রজাতির সৃষ্টি হবে। এই পরিবর্তন, এই প্রজাতির সৃষ্টি হবে, এটি হচ্ছে মিউটেশন থিওরি। পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম ইজ সিমিলার টু দ্য ডি ভ্রিস ডিসকন্টিনিউয়াস ইভলিউশন বাই মিউটেশন থিওরি। পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে বিরতি সূচক সমতা, অর্থাৎ এই যে একটি প্রজাতি থেকে লাফিয়ে আর একটি প্রজাতি সৃষ্টি হলো, মাঝখানে একটি বিরতি আছে, এই বিরতিটিকে বলা হচ্ছে পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। যাই হোক, মিউটেশন থিওরির কথা হচ্ছে যে গ্র্যাজুয়ালি না, অর্থাৎ ক্রমিক ভাবে না, ধীরে ধীরে না, হঠাৎ করে আকস্মিক ভাবে পরিবর্তন হবে এবং পরিবর্তন হয়ে নতুন জীবের
সৃষ্টি হবে, এবং মধ্যবর্তী কোনো দশা কিন্তু নেই এখানে দেখো। কিন্তু গ্র্যাজুয়ালিজমে বা এই দেখো গ্র্যাজুয়ালিজমে বলছে স্লো অ্যান্ড স্টেডি চেঞ্জ, এই যে ধীরে ধীরে পরিবর্তন যার ভিতরে মধ্যবর্তী দশা আছে। এটি হচ্ছে হুগো দা ভ্রিসের থিওরি অফ ইভলিউশন বাই মিউটেশন। এখানে দুটি নর্মাল ভেড়া দেখতে পাচ্ছ, কিন্তু এই মাঝখানের যে ভেড়াটি সেটা হচ্ছে মিউট্যান্ট, অর্থাৎ এর পা গুলো দেখো এদের মতো লম্বা নয়, ছোট। এই যে নতুন ধরনের একটা জীবের সৃষ্টি হলো, এটি হচ্ছে মিউটেশনের ফলে, এবং মিউটেশনের ফলে এই জীবটিকে বলা হচ্ছে মিউট্যান্ট জীব। হুগো দা ভ্রিস in 1901 suggested that inherited mutations caused variations, অর্থাৎ মিউটেশন পরিবর্তন বা পরিবৃত্তি আনে। He believed that mutations বা change in genetic material occurred randomly, এলোমেলো ভাবে, এদিক ওদিক ভাবে, and those mutations that were favorable, যেটা অনুকূল, যেটা জীবের জন্য উপযুক্ত, were inherited by offspring, এটা সঞ্চারিত হবে অফস্প্রিং এর যাবে, বা অফস্প্রিং বা অপত্যের কাছে যাবে। De Vries based his theory on his reproduction experiments with the evening primrose plant. আমরা এর আগে স্লাইড দেখেছি, ইভিনিং প্রিমরোজ প্লান্টের রিপ্রোডাকশন করে বা প্রজনন করে, যার নাম ওয়াইনোথেরা ল্যামার্কিয়ানা। এই ওয়াইনোথেরা ল্যামার্কিয়ানা বা ইভিনিং প্রিমরোজের উপরে উনি প্রজনন ঘটিয়ে আমরা দেখেছি যে 50,000 চারা উনি উৎপন্ন করেছেন। এটার মাধ্যমে উনি এই মিউটেশন থিওরিটি প্রবর্তন করেন। মিউটেশন মতবাদের উল্লেখযোগ্য দিক: বিবর্তনের কাঁচামাল হলো মিউটেশন বা শান্তর পরিবৃত্তি বা ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। মিউটেশন আকস্মিক ও কর্মক্ষম এবং বৃহৎ পরিবর্তন পদ্ধতি। মিউটেশন ডারউইনের নিরন্তর পরিবৃত্তির সাথে বৈসাদৃশ্যপূর্ণ। মিউটেশন প্রজাতির গড় বা মধ্যবর্তী বা সাধারণ বৈশিষ্ট্যের পুনরাবর্তন করে না। কোন একটি প্রজাতির বেশ কিছু সদস্যে একই রকম মিউটেশন দেখা যেতে পারে। সকল মিউটেশন বংশগত প্রক্রিয়া। সম্ভাব্য সব দিকে বা অভিমুখে মিউটেশন ঘটে, যা সুবিধাজনক বা অসুবিধাজনক হতে পারে। মিউটেশনবাদ অনুসারে মিউটেশন হলো প্রবর্তক বল। প্রকৃতির দ্বারা কার্যকর বা সার্থক মিউটেশন নির্বাচিত হয়। মারাত্মক বা প্রাণঘাতী মিউটেশন অপনীত বা এলিমিনেটেড হয়, এবং কার্যকর ও কম ক্ষতিকর মিউটেশন সন্তানাদিতে স্থায়ীভাবে থেকে যেতে পারে। সমস্ত পরিবৃত্তি বা ভ্যারিয়েশন সঞ্চিত হয়ে নতুন প্রজাতি গঠন করে। কখনো একটি একক মিউটেশনেও নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে। অনুপযোগী মিউট্যান্ট প্রাকৃতিক নির্বাচন দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। মিউট্যান্ট মানে হচ্ছে নতুন ধরনের যে জীবটি আসলো, এটাকে আমরা বলছি মিউট্যান্ট জীব। এটা প্রাকৃতিক নির্বাচন দ্বারা, যদি সেটা অনুপযোগী হয় তাহলে এটা প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে। বিবর্তন ঝাঁকুনিপূর্ণ বা জার্কিং বা আকস্মিক বা হঠাৎ, এবং শান্তর বা ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াস নয়, গ্র্যাজুয়াল নয়, ক্রমিক নয়। এগুলো হচ্ছে মিউটেশন মতবাদের। আমরা এরপরে আসি মিউটেশন বাদের সমালোচনা। যে সমস্ত ক্রিটিসিজম আছে মিউটেশন বাদে, মিউটেশন বাদে জিন মিউটেশনের কোনো উল্লেখ নেই, কিন্তু প্রকৃতপক্ষে জিন মিউটেশন ছাড়া প্রজাতির উৎপত্তি সম্ভব নয়। ইভিনিং প্রিমরোজ, অর্থাৎ যে উদ্ভিদটি নিয়ে হুগো দা ভ্রিস এই মতবাদ প্রতিষ্ঠিত করছেন, সেটি একটি সংকর উদ্ভিদ, এবং এর প্রকরণের হার প্রকৃতপক্ষে অস্বাভাবিক, যা অন্য উদ্ভিদ এবং প্রাণীতে ঘটে না। বেশিরভাগ জীব মিউটেশনের হার এত কম যে জীবজগতে শুধু এই ঘটনার জন্য নতুন প্রজাতির উদ্ভব অসম্ভব বলে মনে হয়। বহু মিউটেশন দেহকোষে হয়, যা উত্তরাধিকার সূত্রে অর্জন করা সম্ভব নয়। জটিল অঙ্গের উৎপত্তি শুধু মিউটেশনের জন্য হয়েছে, এই ধারণা বিশ্বাস করা যায় না। এগুলো হচ্ছে মিউটেশনবাদের সমালোচনা বা ক্রিটিসিজম। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিন মিউটেশনের কোনো উল্লেখ নেই। উনি যে উদ্ভিদটি নিয়ে গবেষণা করেছেন, এটি ইভিনিং প্রিমরোজ, এর প্রকরণের হার অস্বাভাবিক। আর অন্যান্য যে বিষয়গুলো দেখতে পাচ্ছ, যে বহু মিউটেশন দেহকোষে হয়, যা উত্তরাধিকার সূত্রে অর্জন করা সম্ভব নয়। এগুলো মিউটেশনবাদের সমালোচনা। আমরা একটি কম্পেয়ার দেখতে পাচ্ছি এই হুগো দা ভ্রিসের মিউটেশন মতবাদ এবং ডারউইনের ন্যাচারাল সিলেকশন মতবাদের মধ্যে একটি তুলনা।
ইভলিউশন রেজাল্টেড ফ্রম মিউটেশন, অর্থাৎ মিউটেশনের মাধ্যমেই বিবর্তন হয়। আর ফ্রম ভেরিয়েশন, কন্টিনিউয়াস ভেরিয়েশন, অর্থাৎ ভেরিয়েশনের মাধ্যমে বা পরিবৃত্তির মাধ্যমে এই ধরনের বিবর্তন হয়ে থাকে। ডি ব্রাইস বলছেন ইভলিউশন ওয়াজ সাডেন, হঠাৎ করে বিবর্তন হবে, আর ইভলিউশন ওয়াজ গ্র্যাজুয়াল, ক্রমিক ভাবে হবে, ধীরে ধীরে হবে। মিউটেশন আর র্যান্ডম, এলোমেলো ভাবে, এন্ড ডিরেকশনলেস, কোনো দিক থাকবে না। আর ভেরিয়েশনস আর স্মল, ক্ষুদ্র হবে, এবং ডিরেকশনাল, এটা দিক সাধারণত একমুখী হয়ে থাকে। ন্যাচারাল সিলেকশন থিওরির বিবর্তন একমুখী এবং এটা ক্ষুদ্র। তো আমরা অনেকগুলো টার্ম দেখলাম। একটি হচ্ছে ডারউইনবাদের সমালোচনা দেখলাম, ডারউইনবাদ ল্যামার্কবাদের ভিতরে তুলনা দেখলাম, এরপরে নব্য ডারউইনবাদ দেখলাম, এবং এরপরে মিউটেশন মতবাদ দেখলাম তার সমালোচনা সহ, এবং লাস্টলি আমরা মিউটেশনবাদ এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদের মধ্যে ছোট একটি তুলনা দেখলাম।